এই সরকারটিকে আমার গভীর রাতপ্রিয় মনে হয়। কেন মনে হয় নিকোল? আপনার নিশ্চয়ই মনে থাকবে এই সরকারের সবচেয়ে ব্যর্থ উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন ঠিক রাত ৩টার দিকে। সো এই সরকারটিকে আসলে এই কার্যকলাপের মধ্যে দিয়ে প্রমাণ করতে চায় যে তারা আসলে ২৪ ঘন্টা জেগেই থাকে, ঠিক যেরকম আওয়ামী লীগ এক সময় দাবি করতো যে শেখ হাসিনা ঘুমান না, তিনি দিনরাত শুধু দেশের জন্য কাজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। এই সরকার হয়তোবা সেটি প্রমাণ করবার জন্য রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করেন কিংবা ৩টার সময় পরীক্ষা বাতিলের একটি ঘোষণা দেন। এই নির্বাচন নিয়েই ধরুন না কেন, সরকার কতবার কত রকম কথাবার্তা এখন থেকে মানে শুরু থেকে বলে আসছে। প্রথমে বলল যদি অল্প সংস্কার হয় ছোট প্যাকেজ, যদি বড় সংস্কার হয় বড় প্যাকেজ। অল্প সংস্কার বা ছোট প্যাকেজের মধ্যে কি কি আছে সেটা কিন্তু আমরা এখনো জানলাম না, আবার বড় প্যাকেজের মধ্যে কি কি আছে তাও আমরা জানি না। সরকার টাইম ফ্রেম দিল ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, এর মধ্যে আবার ৬টা মাস চলে আসে। সো আপনি ডিসেম্বর ধরবেন না জানুয়ারি ধরবেন, কেউ বললো ফেব্রুয়ারি ধরবো না মার্চ ধরবো, আবার আরেক পক্ষ বললো না না এপ্রিল বা মে ধরি, আবার আরেক পক্ষ বললো না না জুনেই হতে পারে। সো এই যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল মোটা দাগে তাদেরকে ৬ ভাগে ভাগ করলে এক এক ভাগ কিন্তু এক এক মাস নিয়ে লড়াই করতেই পারে, কারণ সকল কিছুই সরকারের কাছ থেকে এসছে। তারপরে আবার আমরা একটা ফেসবুক ক্যাম্পেইন শুরু করলাম। অনেকে আবার এই সরকারকে ফেসবুকীয় সরকার বলে, মানে সরকার তার মনের কথা বুকের ব্যথা সকল কিছুই ফেসবুকে প্রকাশ করে। সো এই কারণে দেখা যায় যে সিদ্ধান্তগুলোও ফেসবুকেই আসে। সো এই সরকারটিকে ফেসবুকীয় সরকার বললেও খুব ভুল হয় না। এই সরকার তার ক্ষমতায় থাকবার ইচ্ছা কিংবা সুপ্ত বাসনা কিংবা ধরুন যে কথা সে মুখে বলতে পারছে না গোপন প্রেমের মতো, কিন্তু যা প্রকাশ করার জন্য তার মন আকুলি বিকুলি করছে, তার জন্য কিন্তু সরকার সেই ফেসবুকের সাহায্য নেয়। আপনি কি আশঙ্কা করেন বা প্রত্যাশা করেন যে ভোটের তারিখও আমরা ফেসবুকের মাধ্যমে পেতে পারি এরকম? আমি আসছি তো, সেই সরকারটি একবার ধোয়া তুললো ৫ বছর দেখতে চাই, আজীবন দেখতে চাই। যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস আছে ততদিন তিনি থাকবেন। একজন মৌলানা সাহেব ওয়াচ করতে গিয়ে এই কথাটিও বললেন যে তিনি আসলে ইউনূস নবীর মতোই একজন, যিনি আমাদের ত্রাণের জন্য আমাদের জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। সো সকল কিছুই ফেসবুকে হয়, সকল ভিডিওই আমরা ফেসবুকে পাই, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সরকারের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টারা যারা ছাত্র প্রতিনিধির থেকে উপদেষ্টা পদে গেছেন তারাও কিন্তু বিশাল বিশাল স্ট্যাটাস প্রসব করে জাতিকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দেন। সো আমি একেবারেই অবাক হব না যদি কোনো একদিন রাত ৩টার সময় আমরা শফিকুল আলম বা প্রেস সচিবের ফেসবুক স্ট্যাটাসে শুনতে পাই যে অমুক তারিখে নির্বাচন হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়া মানেই কিন্তু নির্বাচনটি যে হবে তার কোনো নিশ্চয়তা আমরা পাই না। কেন পাই না? কারণ হচ্ছে কিছুদিন আগেই ঠিক মানে এই যে তারিখের কথা যখন ওনার সঙ্গে মিটিং করার পরে একজন দলের নেতা দাবি করলেন যে ৪-৫ দিনের মধ্যেই হয়ে যাবে নির্বাচনের তারিখ, ঠিক তার একদিন আগে বা দুদিন আগে সম্ভবত প্রধান উপদেষ্টা আক্ষেপ করে বলছিলেন দেশের যা পরিস্থিতি তাতে কি আর এখন নির্বাচন করা সম্ভব। ঠিক একই ধরনের কথা কিন্তু আমরা জামায়াতে ইসলামের আমিরের মুখেও শুনেছি সেটা যখন পটিয়া বা লালমনিরহাটের ঘটনা ঘটেছে কিংবা যখন সোহাগ হত্যাকাণ্ডটি মিটফোর্ডের সামনে ঘটেছে। সো অনেকগুলো দলই কিন্তু নির্বাচন ঠিক এখনই হয় এটা চাইছে না। ধরুন আপনি এনসিপির যেই নেতার কথা বলছিলেন আক্তার সম্ভবত, তিনি বলেছেন যে সকল দলের সাথে আলোচনা না করে নির্বাচনের তারিখ দিলে সেটা কিন্তু কেউ মানবে না। হ্যাঁ, না মানতেই পারে, তবে সকল দল বলতে আসলে উনি কাদেরকে মিন করেছেন বা সেই মিটিংটা তাহলে কবের মধ্যে হওয়া উচিত, বিকজ আমরা তো একটা টেন্টেটিভ সময় হিসেবে ফেব্রুয়ারিকে ধরে এগুচ্ছি। ফেব্রুয়ারিকে যদি আপনি ধরেন হাতে আছে আর মাত্র 5 মাস, এই 5 মাসের মধ্যে 3 মাস যাবে আপনার শিডিউল ডিক্লেয়ার করে সকল কিছু অ্যারেঞ্জ করতে, তার আগে ভোটার তালিকা হালনাগাদ এবং ডিলিমিটেশনের যেই ডিসপিউটগুলো আছে সেগুলো রিজলভ করতে হবে। আমি প্রশ্ন করি এই ইলেকশনের তারিখটা তো আসলে ইসির কাছ থেকে আসা উচিত, সুতরাং 4 দিন পরে না 5 দিন পরে নির্বাচনের তারিখ ঘোষিত হবে, এই কথাটা একমাত্র ইলেকশন কমিশনার ছাড়া আর কেউ কি দিতে পারে কিনা এই প্রশ্ন আমি আপনার মাধ্যমে রেখে যাচ্ছি। নাভিদ নওরোজ শাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। যে ব্যানারটির নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই ব্যানারটি 1 বছরও ঠিকঠাক মতো পার করতে পারলো না কেন? উমামা ফাতেমা যেদিন এই প্ল্যাটফর্ম ছেড়ে আসেন সেদিন তিনি বলেছিলেন সেই একই স্বেচ্ছাচারিতা, স্ট্যান্ডবাজি, ভাই ব্রাদার কোরামের খেলা, এখন বোধ করি এই প্ল্যাটফর্মে ভবিষ্যৎ অন্ধকার। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন আমি শাখা কমিটি নিয়ে কোনো অ্যাকশন নিতে পারিনি, ঢালাওভাবে পেজ থেকে পোস্ট হওয়া উপজেলা কমিটিগুলো আটকাতে পারিনি, অথচ যখন হেয়ার রোড থেকে আহ্বায়ক সিলেক্ট হলো তখন নির্বাচন হতে 20 দিনও লাগেনি। উমামা বলেছিলেন
যাদের সঙ্গে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়ার রোডের আশায় তাকিয়ে থাকতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে অবস্থা ঘোষণা করে সকল কমিটি স্থগিত করতে হলো, কাকে দায়ী করবেন বা ক্রেডিট দেবেন? হেয়ার রোড, বাংলা মোটর, নাকি উমামা ফাতেমার ভবিষ্যৎবাণী কাল হয়ে দাঁড়িয়েছে? ধন্যবাদ আপু, এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচকদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই আমাদের গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, তো সেই জায়গাটা তারা ইতিহাসে সবসময়ই ধরে রাখবে বলেই আমরা আশা করেছিলাম, এবং ভবিষ্যতে আমরা আশা করি যে সেই জায়গাটা তারা আবার ফিরে পাবে, যেটা এখন কিছুটা হলেও বিতর্কিত হয়েছে। আপনি উমামা ফাতেমার কথা বলছেন, তার সাথে আসলে আমার ব্যক্তিগতভাবে খুব একটা একবারই দেখা হয়েছিল, কিন্তু তিনি যখন এই কথাটি বলেছিলেন, যে স্ট্যাটাসটি দিয়েছিলেন বললেন, ততদিনে কিন্তু অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিতর্কিত হয়ে গিয়েছিল। এমন না যে তার এটা বলার পরে বা তিনি ছেড়ে আসার পর থেকে গিয়ে বিতর্কিত হওয়া শুরু হয়েছে। তো আমি আসলে আপনাদের মাধ্যমে বিতর্কিত ছিল বলেই তিনি ছেড়ে এসেছেন অবশ্যই, কিন্তু আমার যেটা পয়েন্ট হচ্ছে যে আমি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্ট ছিলাম না, কিন্তু পার্ট ছিলেন না, এবং আপনি আসলে নাগরিক কমিটিতেই আপনি সরাসরি জয়েন করেছেন। কিন্তু যেহেতু আপনারা সবাই একই ছায়াতল থেকে, একই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন জায়গায় গিয়েছেন, প্রশ্নটা সে কারণে আপনাকেই করছি। জি, কোনো অসুবিধা নেই। অবশ্যই আমরা সবাই একই আদর্শে বিশ্বাসী দেখেই তো এই পুরো জিনিসটা হয়ে ওঠা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই কিন্তু আমাদের আজকের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সেখান থেকে এসেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, উমামা ফাতেমা কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে জয়েন করেননি, তিনি কিন্তু মুখপাত্র হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যান, এবং তাকে আমরা বিভিন্ন, তার ফেসবুক স্ট্যাটাসের যেহেতু আপনি রেফারেন্স দিচ্ছেন, তার যারা সহযোদ্ধা ছিলেন তাদের ফেসবুক স্ট্যাটাসের রেফারেন্সে যদি আমি বলতে চাই, তিনি কিন্তু কখনোই পদত্যাগ করেননি। যখন বিতর্কিত অলরেডি হয়ে গিয়েছে এবং তিনি পদত্যাগ না করে তিনি কিন্তু তখন একটা ডেকোরামের অংশ ছিলেন। তো তিনি ডেকোরামের অংশ থাকা অবস্থায় তখন কি ব্যবস্থা নিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত হওয়া থেকে উদ্ধার করতে, সেটা আমি আপনার মাধ্যমে তাদেরকে প্রশ্ন করতে চাই। এবং আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার পর থেকে কিন্তু একটা স্থগিত অবস্থায় বসেছিল, কারণ বেশিরভাগ ডেকোরামের সবাই কিন্তু পার্টিতে চলে এসেছে, সরাসরি রাজনীতিতে তারা চলে এসেছে, কিন্তু প্ল্যাটফর্মটা তখনও ছিল। তারপরে রিফাত রশিদকে যখন আহ্বায়ক সভাপতি হিসেবে যখন নির্বাচিত হলেন এবং অন্যান্য পুরো কমিটিটা গঠন করা হলো, তারপর থেকে কিন্তু আমরা আবার তাদের পুনর্জাগরণ দেখতে পেলাম। এবং আজকে রিসেন্টলি যে চাঁদাবাজির যে ঘটনাটা, এটি যখন একটা আলোড়ন ফেলে, আমি তো বলবো যে বৈষম্য ছাত্র আন্দোলনকে আমি প্রশংসার চোখেই দেখবো যে তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে সমর্থ হয়েছেন যে তারা দেশের সকল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন, যেটি কিন্তু আমাদের পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কয়েক মাস আগে কিন্তু বলেছিলেন যে সমন্বয় পরিচয়ের আর কোনো অস্তিত্ব নেই, এই বিতর্ক থেকে দূরে থাকার জন্য। বাট মাঝখানে একটু জাস্ট একটা ছোট প্রশ্ন করি। আচ্ছা, এই যে কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি স্থগিত করা হলো, বিষয়টা এমন কি না যে এখন শুধু কেন্দ্রীয় কমিটি চাঁদাবাজি করবে কিন্তু দেশের আর কেউ চাঁদাবাজি করতে পারবে না? দেশের কারোই আসলে চাঁদাবাজি করার তো কোনো অধিকার নেই এবং প্রশ্নই আসে না। তো আমি আশা করবো যে কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে যে কেউই চাঁদাবাজি করুক না কেন, আপনারা সকলেই, জনগণ তাদেরকে প্রতিহত করে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও অনুরোধ থাকবে তাদেরকে আপনারা আইনের আশ্রয় নিয়ে আসুন। জি, গুলশানে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে আটক 3 নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে আপনাদের যে যোগাযোগ, সেটা নিশ্চয়ই আমাকে ব্যাখ্যা করতে হবে না। উমামা ফাতেমার প্রসঙ্গে আসি। আপনি যে প্রশ্নটি করেছেন, আমার ধারণা আপনি প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। লিখেছেন মানে আজকে বা গতকালকেই বোধহয় তিনি লিখেছেন, এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ আভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। উমামা লিখেছেন, কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে, আপনার প্রশ্নের জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হবে। আর আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন শেষে অ্যাক্সেস করে নেয়। এই 5 জনের মধ্যে একজন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান নাহিদ ইসলামকে বলেছেন তার ইমাম। ছবি আছে এবং তিনি পোস্ট করেছেন নাহিদ ইসলামের সাথে একটি ছবি দিয়ে, তার ইমাম হিসেবে নাহিদ ইসলামকে তিনি উপস্থাপন করেছেন। নাহিদ ইসলামের সাথে তার বিভিন্ন ছবিও আমরা দেখেছি। উমামা বলেছেন, ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শিকড় অনেক গভীরে। এদের শিকড় কত গভীরে নাভিদ নরজ? আমি মনে করি না যে তাদের শিকড় খুব বেশি গভীরে। নাহিদ ইসলাম কিন্তু কখনোই এই চাঁদাবাজির বিষয়টাকে প্রশ্রয় দেননি, এবং উমামা ফাতেমা একটা ঘটনা ঘটার পর এসে বারবার বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে তিনি যদি তাদেরকে দেখতেনই যে তারা লেজুর বৃত্তি করে বেড়াচ্ছে বা তাদের শিকড় অনেক গভীরে, তাহলে এই নামগুলো তিনি আগে কেন প্রকাশ করলেন না? এখন ঘটনা ঘটার পর তো আমরা তাদের উপর সব দায় চাপিয়ে দিতেই পারি। অভিযোগ করলে পিন ড্রপ সাইলেন্স, তো সেটা তো তার বক্তব্য, সেটার তো কোনো প্রমাণ নেই, সেটা তো উনি এখন বললেই তার হয়ে যাচ্ছে না। আর আমাদের কথাটা হচ্ছে যে নাহিদ ইসলামের সাথে অনেকেরই ছবি থাকতে পারে, দেশের অনেক জনগণ তাদেরকে গণতন্ত্রের ইমাম বলতে
বলতে পারে, অনেক কিছু বলতে পারে, সেটা আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা অনেককে আদর্শ মনে করতে পারি, কিন্তু তার মানে কিন্তু এই হয়ে না যে তারাও তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। নাহিদ ইসলাম এবং আমরা যে অন্যদের কথা বলছি তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। এবং বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা চাঁদাবাজের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদও সেই কাজটি করছে। অবশ্যই দায় নিতে হবে, আমাদের সংগঠনে একজন থাকবে, একজন সমর্থকেরও আমাদেরকে দায় নিতে হবে। এই যে দায় নেওয়ার বিষয়টাকে আমরা বলবো যে আমাদেরকে প্রশংসার চোখে দেখা উচিত, যেন ভবিষ্যতেও এই জিরো টলারেন্স নীতিটা তারা অবলম্বন করে যেতে পারে। জি, মুজিবুর রহমান মঞ্জু, 1 বছরও হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আপনারা ছোট বড় সকল দল আসলে এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। 1 বছর না যেতেই কেন্দ্রীয় কমিটি ছাড়া সকল কমিটি বিলুপ্ত করতে হলো, তাও আবার চাঁদাবাজির অভিযোগের জন্য। বিষয়টি কি মানে তাদের স্টেপকে প্রশংসা জানাবেন, না অনেকে ক্ষোভ, হতাশা, রাগ, বিভিন্ন জন বিভিন্ন রকম আবেগ প্রকাশ করছেন? দেখেন, এই চাঁদাবাজি নিয়ে যে আপনারা নানা প্রশ্ন করেন না, কখনো বিএনপিকে করেন, কখনো এনসিপিকে করেন বা বিভিন্ন দলকে করেন, আমার কাছে বিষয়টার আসলে মানে মনে হয় না। কারণ দেখেন, চাঁদাবাজি শব্দটা সবসময় বলছি কোনো দলের সাথে রিলেটেড না, এটা হচ্ছে ক্ষমতার সাথে রিলেটেড। আপনি তো পুলিশের বিরুদ্ধে, সাংবাদিকের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ আসে না? আসে তো। তারা কোনো রাজনৈতিক দল না, কেন আসে? তারা যখন ক্ষমতা নানাভাবে এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে, তখন আপনি দেখবেন, আমি আমার দলকে বলি, অন্য কোনো দলকে উদ্দেশ্য করে বলছেন, আমার দলও যদি আজকে ক্ষমতায় আসে, আমার দলের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠবে এবং আমাকে এরকম বহিষ্কার করতে হবে। দেখেন, কেউ কিন্তু বহিষ্কার আগে করে না। এই যে যার বিরুদ্ধে, যাকে তারা অভিযোগ, নাভিদ যেটা বললো যে বহিষ্কার করা হয়েছে, ও তো আগে 10 লাখ টাকা চাঁদা নিয়েছে, তখন তো করা হয় নাই। যখনই এটা পত্রিকায় এসেছে, যখনই এটা মিডিয়াতে এসেছে, তখনই বহিষ্কার করা হয়েছে। বিএনপির ম্যাক্সিমাম বহিষ্কারের জায়গায় দেখবেন যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে, পাবলিকলি এসেছে, তখনই করেছে। জামাতের ছোট 2-1টা ঘটনা আছে, তারাও বহিষ্কার করেছে। অর্থাৎ এইটা আমাদের রাজনৈতিক কাঠামোটা এইভাবে তৈরি করা আছে, যে ক্ষমতাবান হয় তারই চাঁদাবাজি করে। আচ্ছা, চাঁদা তো আমাদের বৈধ, চাঁদা তো আমাদের রাজনৈতিক দলগুলোর কথাই আছে। আপনার দলের আয়ের উৎস কি? আমরা তো লিখেছি চাঁদা, কর্মীদের চাঁদা, শুভাকাঙ্ক্ষীদের চাঁদা, তাই না? আমাদের যে মসজিদ মাদ্রাসা চলে, কিসে দিয়ে চলে? চাঁদা দিয়েতে চলে। সুতরাং যারা চাঁদা শুনলেই অস্থির হয়ে যাচ্ছেন, বিষয়টা এমন না। এখন এখানে চাঁদা বাজিটা যেটা হচ্ছে ফোর্সফুলি আপনি কারো কাছ থেকে কালেকশন করবেন, এইটার সাথে শক্তি জড়িত। আপনি দেখেন, বিএনপি এত শক্তিশালী দল, এত বড় দল, ঠিক আছে, বিএনপির বিরুদ্ধে তো 2 বছর আগে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই। তাদের তো এই পাওয়ারফুল ম্যান পাওয়ার তো তাদের ছিল। এখন কেন অভিযোগ? বিকজ অফ তাদের একটা শক্তি, রাষ্ট্র ক্ষমতা, আদার্স কিছু জৌলুস তৈরি হয়েছে। ফলে এখন তাদের অলক্ষ্যেই অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে। এবং আপনি বিএনপিকে যতই বলেন, এনসিপিকে যতই বলেন, এরা কেউ তাদের চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। এটা বন্ধ করার জন্য রাষ্ট্রীয় অবকাঠামো এবং আমাদের সামগ্রিকভাবে আমাদের যে ব্যবস্থাপনা আছে, আপনি দেখেন আমাদের এখানে ডিশ যে অ্যান্টেনা লাইন দেয়, এই যে ইন্টারনেট লাইন দেয়, ময়লা আবর্জনা যে সিটি কর্পোরেশন তোলে, এগুলোতে হিউজ চাঁদাবাজি, অটোমেটিক চাঁদাবাজি আছে। ফুটপাতে যে দোকান আছে, দোকানের মালিককে এই টাকাটা কে তোলে? ক্ষমতাসীন দল তোলে। সুতরাং এনসিপি ক্ষমতায় গেলে এটা এনসিপি তুলবে, জামাত ক্ষমতায় গেলে এটা জামাত তুলবে, বিএনপি ক্ষমতায় গেলে এবি পার্টি গেলে হয়তো একটু কম তুলতে পারে বা বেশি তুলতে পারে, এটা হতে পারে। আপনি ব্যারিস্টার রুমিন ফারহানা, আজ নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি আয় দেখিয়েছে 15,65,842 টাকা, ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। আপনাদের উদ্বৃত্ত আছে 10,85,90,019 টাকা। আপনাদের আয় 15 কোটি টাকা। এত বড় দল, আসলে আমি ভাবছিলাম আয়টাকে একটু দলের তুলনায় কম কিনা। সারা দেশে বিএনপি নেতাকর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে, দখল বাণিজ্য করে, এসব করে বেড়াচ্ছে, সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু দলের ফান্ডে দেয় না, না পুরোটাই নিজেরা রেখে দেয়? 15 কোটি টাকা আয় কমই মনে হচ্ছে না? আমি যদি আপনার প্রশ্নকে সত্য বলেও ধরে নেই, মানে আপনার যে উদ্ধৃতিটা যে বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করছে, লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে, এটা যদি আমি তর্কের খাতিরে সত্য, আমি হাজার হাজার কোটি বলিনি, কোটি কোটি। আচ্ছা, কোটি কোটি টাকা, ঠিক আছে। আসলটা সে বলছে, সত্যটা আপনি হয়তো কম বলছেন। আচ্ছা, সেটা যদি সত্য আমি ধরে নেই, আমি আপনাকে বলি, এত বছর 15-17 বছর ক্ষমতার বাইরে ছিল, এবং যেটা মঞ্জু ভাই নিজেও স্বীকার করলেন যে এতদিন তো আমরা বিএনপির বিরুদ্ধে এগুলো কোনো অভিযোগ শুনি নাই, কিন্তু দলটা তো এত বড়ই ছিল, তাই না? তো তখনও তো দলটা চলেছে, তাই না? দলটা আসলে চলে দলের কর্মীদের দেয়া টাকায়। দলের কর্মীরা প্রত্যেকে নির্ধারিত চাঁদার পরিমাণ থাকে, কে কত টাকা তার পদ অনুযায়ী, স্ট্যান্ডিং কমিটির একরকম, কেন্দ্রীয় কমিটির একরকম, তো তারা তাদের পদ অনুযায়ী টাকা দিতে বাধ্য, এবং এই টাকাটা তারা দেয়। এবং স্ট্যান্ডিং কমিটির যারা, তারা কিন্তু প্রতি মাসে টাকা দেন। 1, 2 হচ্ছে আমরা অনুদানও পাই।
বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আমাদেরকে অনুদান দেন দলে। শুধু তো বিএনপি না, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, অন্যান্য দলেরও বড় বড় ডোনার থাকে, এবং এটা মানে সারা বিশ্বব্যাপী রাজনৈতিক দলগুলো এভাবেই চলে, অনুদানে চলে। তো সেই অনুদানের টাকাও যুক্ত হয়, আমাদের কিছু প্রকাশনা আছে আমাদের দলের তরফ থেকে, সেগুলোর কাছ থেকেও আসে। আপনি এখন খরচের খাতটা দেখেন, নর্মালি যখন আমরা জেলা পর্যায়ে কোনো বা বিভাগীয় পর্যায়ে কোনো মিটিং করি, এই জায়গায় আপনার প্রশ্নের উত্তরটা আছে। আমাদের বিভাগীয় যেই নেতারা থাকেন তারা যুগ্ম মহাসচিব পদমর্যাদার হন, কিংবা খুব কম হলেও তারা অ্যাটলিস্ট একটা বড় সম্পাদকীয় পদে থাকেন। সাংগঠনিক সম্পাদক তো আছেই। সো বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক, যুগ্ম মহাসচিব, ওই এলাকার যারা আছেন এবং যারা এমপি ক্যান্ডিডেট আছেন, তারা সকলে মিলেই কিন্তু মিটিং এবং অন্যান্য আয়োজনের যেই খরচ, এবং ঢাকা থেকে যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যান, ফর এক্সাম্পল কক্সবাজার যাচ্ছেন কিংবা ধরুন সিলেটে যাচ্ছেন, তখন লোকাল লিডার যারা আছেন তারা কিন্তু আমাদের ব্যয় বহন করেন। সো এটা কিন্তু এমন না যে দলের ফান্ড বা কেন্দ্র থেকে, দপ্তর থেকে সেই টাকাটা দেয়, নো, এটা লোকাল লিডাররা বের করে। লোকাল লিডাররা আসলে কোত্থেকে এত খরচের টাকা পান, সেটা কি কখনো বিএনপি প্রশ্ন করে? সেটা কি তারা চাঁদাবাজি করে নেন, না কারো ব্যবসা দখল করে নেন? সেই হিসাব কিতাব কি বিএনপি রাখে? আমি আসবো রুমিন ফারহানা। আমার উত্তর কিন্তু শেষ হয়নি নিকোল। আচ্ছা প্লিজ, আমি আপনাকে বলি, এত টাকা যে বলছেন, একটা মিটিং অ্যারেঞ্জ করতে কিন্তু খুব বেশি টাকা খরচ হয় না। একটা মঞ্চ রেডি করতে হয়, নেতাকর্মীরা অটোমেটিক দলের মিটিংয়ে আসে, কাউকে 500 টাকা, 200 টাকা, 100 টাকা দিয়ে আনার কোনো প্রশ্ন নাই। আর একটা মিটিংয়ে যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না, সো মঞ্চ তৈরি, সাউন্ড সিস্টেম নেয়া, আলো, এর বাইরে কিন্তু সত্যিকার অর্থে একটা মিটিং আমাদের এর চেয়ে বেশি কোনো খরচ হয় না। সো লোকাল লিডারদের উপরে খুব বেশি প্রেশার পড়ে না। ঢাকা থেকে যদি কেউ যায়, তারা ম্যাক্সিমাম দিনে গিয়ে রাতে চলে আসে, দুপুরের খাওয়াটা হয়তো খায়। সেটা কয়জন খায়? 20 জন 25 জন খায়, এর বেশি না। সো যত খরচ মনে হচ্ছে তত খরচ কিন্তু না। আর ব্যয়ের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ইফতার মাহফিলগুলো হয়, সেটাও শুধু রমজান মাসে। এর বাইরে আমাদের বিভিন্ন সময় আমরা মানুষকে যে সাহায্য বা অনুদান দেই, যেটা অনেক সময় আপনারা গণমাধ্যমেও দেখেন, আমাদের দলের তরফ থেকে কারো দায়িত্ব নেওয়া হয়, কিংবা কেউ মারা গেলে তার পরিবারকে কিছু সাহায্য করা হয়। দলের নেতাকর্মীরা কেউ যদি মারা যান বা আহত হন সিভিয়ারলি, তার ট্রিটমেন্টে ব্যয় হয়, তার পরিবারকে কিছু সাহায্য করা হয়, এটুকু। এবং এটাও অনেক সময় দেখা যায় বিএনপির মতো বড় দলগুলোতে না, এগুলো আসলে বিএনপির কেন্দ্রীয় ফান্ড থেকে আসবার প্রয়োজন হয় না, লোকাল লিডাররাই কিন্তু যার যার মতন করে অ্যারেঞ্জটা করে ফেলে। জি, আমাদের সঙ্গে মোহাম্মদ ইয়াসিন আরাফাত আছেন। জামায়াতের আমির বলেছেন তারা নির্বাচিত হলে মন্ত্রী এবং এমপিরা প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি নেবেন না। প্রশ্ন হলো, কেন তারা নেবেন না? আগে নির্বাচিত হবার পর তাদের দুজন মন্ত্রী বনানী ও উত্তরায় প্লট নিয়েছেন। আমি নিজামী ও মুজাহিদ সাহেবের কথা বলছি। প্রায় সকল এমপিরা একই রকম ভাবে প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি নিয়েছেন। তাহলে তারা এখন কেন এই প্রতিশ্রুতি দিচ্ছেন? আগে যে নিয়েছেন সেটা কি তাহলে ভুল ছিল কিনা? যে আপনাকে ধন্যবাদ। জামাত ইসলামের আমির আমাদের 19 জুলাই জাতীয় সমাবেশে জাতির উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আগামীতে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমাদের বিশেষ করে মন্ত্রী এমপিদের ব্যাপারে জনগণের যে দৃষ্টিভঙ্গি, যে মন্ত্রী এমপিরা লুটপাট করে, নিজের আখের গোছানোর চেষ্টা করে, এই বিষয়টা জাতির সামনে নতুনভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। আগে জামাত ইসলামী বা অন্যান্য দলের নেতা নেত্রী মন্ত্রী কি নিয়েছে, আমরা তো একটা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশের নতুনভাবে তিনি উপস্থাপন করেছেন যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, মন্ত্রী হবে, এমপি হবে, তারা প্লট গ্রহণ করবেন না, ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবে না। আমার বিশ্বাস যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখান থেকে শিক্ষা নিয়ে তারা হয়তো বলতে পারে। তো সে জায়গা থেকে আগে নিয়েছে কি নেয় নাই, কিন্তু আগামী দিন আমরা কি করতে চাই, যেহেতু আমরা একটা নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলছি, জনগণ নতুন রাজনীতি দেখতে চায়, জনগণ জনবান্ধব মন্ত্রী এমপি দেখতে চায়, তারা সরকারের সুযোগ সুবিধা কতটুকু গ্রহণ করছেন, জনগণের কাছে তারা কতটুকু দায়বদ্ধ থাকছে, তারা মানুষের জন্য কাজ করছে না নিজের আখের গোছাচ্ছে, সে জায়গা থেকে জামাত ইসলামী তার আগামী দিনে নতুন ফর্মুলা উত্থাপন করেছে। আপনি বিরতির আগে বা আমার কথার শেষে একটা প্রশ্ন করেছিলেন, এখন যদি সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়ে দেয়, তাহলে জামাত ইসলামী সেই নির্বাচনে যাবে কিনা বা প্রস্তুত আছে? জামাত ইসলামীর সমস্যা কি? 4-5 দিনের মধ্যে ভোটের তারিখ ঘোষণা করবে। জামাত ইসলামের পক্ষ থেকে এটা স্পষ্ট বারবার ক্লিয়ার করা হয়েছে, ডিসেম্বর কিংবা জুন, জুলাই, এপ্রিল যখন হোক না কেন, এবং কি এখনো বললে আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তার প্রমাণ হিসেবে আপনিও বলেছেন যে ইতিমধ্যে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে, প্রার্থীরা কাজ করছে, জনগণের কাছে তাদের পরিচিতি তুলে ধরছে। কিন্তু কিছু বিষয় তো আপনাকে সমাধান করতে হবে। 1 নম্বর হচ্ছে জুলাই ঘোষণাপত্র এখনো হয়নি। 2 নম্বর হচ্ছে বিচারের দৃশ্যমান, যেটা জনগণের কাছে দৃশ্যমান হওয়া প্রয়োজন। এই সময়ের মধ্যে বিচারটা আরও দৃশ্যমান হওয়ার সুযোগ ছিল, সেটা এখনো দৃশ্যমান হয়নি। এরপরে হচ্ছে প্রবাসীদের মিনিমাম 1 কোটি কিংবা কেউ 2 কোটি বলে থাকেন, তাদের ভোটাধিকার এখনো নিশ্চিত হয়নি। তার পাশাপাশি নতুন করে যে ইস্যুটা আসছে, পিআর ইস্যু, এটি এখনো সমাধান হয়নি। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড।
আজকে কোথাও যদি একজন প্রার্থী, আপনি নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে দিল, আগামীকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগে নামলো, এখানে যদি একটা দলের প্রার্থী আরেকটা দলের প্রার্থীর উপর হামলা করে, সে হামলা মোকাবেলার সক্ষমতা পুলিশের আছে কিনা? তো পুলিশের সেই হামলা যদি 10 বছর পরেও একই প্রবণতা থাকে, তাহলে 10 বছর পরে আপনি 10 নির্বাচন বছরের হবে? আগের যদি বস্তাফাসা রাজনীতির উদাহরণ সামনে নিয়ে আসেন, তাহলে তো আমরা সামনে এগোতে পারবো না। আমাদের তো নতুন বন্দোবস্তের জায়গায় 5 আগস্টের বিপ্লবের পরে দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান, টাকা দিয়ে ভোট কেনার রাজনীতির অবসান, 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই জায়গাগুলো থেকে উত্তরণ করে আমরা একটা নির্বাচনী সুন্দর ব্যবস্থাপনা দেখতে চাই, লেভেল প্লেইং ফিল্ড দেখতে চাই। প্রধান উপদেষ্টা কি বলেছেন যে দেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিবেন। তাহলে আপনাকে সকল কাজ সেরা করতে হবে, নির্বাচনী ব্যবস্থা, এরপরে ভোটার তালিকা সেরা করতে হবে, নির্বাচন কমিশনের সংস্কার করে সেখানে সেরা সেরা যারা তাদেরকে নিয়োগ দিতে হবে। এর পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সামগ্রিক প্রশাসন যেন সেরা সেবা দিতে পারে, আপনাকে সে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আপনি মুখে সেরা বললেন, কিন্তু কাজে কর্মে যদি সেটা সেরা প্রমাণিত না হয়, তাহলে নির্বাচন তো কখনো সুষ্ঠু হবে না। এখানে আরেকটা বিষয় দেখেন, আজকে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে যে কথাটা বলা হচ্ছে, আমি মনে করি এটি প্রধান উপদেষ্টার আশেপাশে যারা আছেন, তো প্রধান উপদেষ্টা সকল দলকে নিয়ে সামনে অগ্রসর হতে চান, কিন্তু আপনি কিছু দলের সাথে আলোচনা করে একটা নির্বাচনের ডেট ঘোষণা করবেন, কিন্তু অন্য দলের সাথে আলোচনা করবেন না। এই সুযোগটা কারা তৈরি করে দিচ্ছে? প্রধান উপদেষ্টার আশেপাশে এরকম কেউ আছে কিনা যারা প্রধান উপদেষ্টাকে এরকম দুই দলের সাথে কথা বললেন, 3 দলের সাথে কথা বললেন না, নির্বাচন তারিখ ঘোষণা করে একটা ধূম্রজাল সৃষ্টি করে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করা, এই ধরনের পরিবেশ কেউ তৈরি করতে চায় কিনা? সন্দেহ করছেন? আমি উপদেষ্টার কথা বলছি না, সরকারের মেকানিজমে না, আমি বলছি সরকারের মেকানিজমে উপদেষ্টারা আছেন, তার কর্মকর্তারা আছেন, অফিসিয়াল যারা আছেন, বিভিন্ন ধরনের। ফেসিবাদ বিদায় হয়েছে, কিন্তু ফেসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে, এবং ফেসিবাদের সাথে যারা যুক্ত আমরা এখনো দেখি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ে এখনো তারা দায়িত্ব পালন করছেন। তারা এখনো কোনো মেকানিজম করছেন কিনা, বা কোনো দলের হয়ে তারা ভূমিকা পালন করছে কিনা যে একটা দুর্মোজা সৃষ্টি করে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা, একটা অনিশ্চয়তা তৈরি করা, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা সংস্কার সামনে আগাচ্ছে এটাকে প্রশ্নবিদ্ধ করে দেয়া। এরপরে সংস্কারের বিষয়টা সামনে আসছে, জুলাই ঘোষণাপত্র সামনে হবে, আমরা আশা করছি এই জায়গা থেকে দৃষ্টিটাকে সরিয়ে এখনই নির্বাচনের দিকে আপনি ঘোষণা করার মাধ্যমে মোহাম্মদ ইয়াসিন আরাফাত যখনই সরকার জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে, তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে বলে প্রধান উপদেষ্টার মন্তব্যের সাথে আপনার মন্তব্যের কোথায় যেন মিল খুঁজে পাচ্ছি। নাভিদ নওরোজ শাহ, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির, আমি আবার আপনাকে সময় দেব, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে 11 জন নাগরিকের পর্যবেক্ষণ দল। তারা হলেন আলোকচিত্রী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সামিরা লুৎফা, মোশাহিদা সুলতানা, রুশাদ ফরিদি, আইনজীবী সারা হোসেন, মঞ্জুর আল মতিন, সাংবাদিক তাসনিম খলিল এবং আরও কয়েকজন, সব মিলিয়ে 11 জন। নাগরিক পর্যবেক্ষণ দলটি গোপালগঞ্জের স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী, পুলিশ প্রশাসন, সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের বিবৃতি তৈরি করেছেন, এবং সেখানে বলছেন তারা, এতে 16 জুলাইয়ের আগের ঘটনা সম্পর্কে বলা হয়, আওয়ামী লীগ এবং এনসিপির সমর্থকদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়ানোর তৎপরতা ছিল। সমাবেশে অংশগ্রহণকারী কয়েকজন জানিয়েছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের দিক থেকে যে কোনো মূল্যে এনসিপির সমাবেশ প্রতিহত করা, সমাবেশে এলে এনসিপির নেতাদের ফেরত যেতে দেওয়া হবে না ইত্যাদি প্রচারণামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল। অন্যদিকে গোপালগঞ্জবাসীর প্রতি হুমকি ও উস্কানিমূলক বক্তব্যের নিদর্শন মেলে একাধিক ইউটিউবারের টুঙ্গিপাড়া বিষয়ক হুমকি, এনসিপির একজন নেতার হাতুড়ি নিয়ে যাওয়া বিষয়ক মন্তব্য, আরেকজন নেতা কর্তৃক ভেকু ভাড়া জানতে চাও এবং আরও অনেকের তৎপরতায় টুঙ্গিপাড়ার কবর ভাঙার হুমকি দেওয়া হয়েছিল বলে স্থানীয় অনেকে ওই কমিটিকে বলেছেন। এর সঙ্গে মার্চ টু গোপালগঞ্জ নামকরণের বিষয়টিও গোপালগঞ্জের বেশ কিছু ব্যক্তি তাদের কাছে উল্লেখ করেছেন। বেশ কয়েকজন শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন নাগরিক পর্যবেক্ষণ দলের কাছে দাবি করেছেন, সমাবেশ স্থল থেকে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান স্থানীয় মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। এখন এই কমিটি সুপারিশ করেছে, তাদের সুপারিশের 4 নম্বরে তারা এসে বলছে, প্রশাসনের সতর্কতায় বা সংকটের গভীরতা উপলব্ধিতে ঘাটতি ছিল, সে কারণে তাদের প্রস্তুতিও যথেষ্ট ছিল না। প্রস্তুতি যথাযথ থাকলে হয়তো গুলিবর্ষণ না করে হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হতো, বা আরও আগে থেকে সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা যেত, যেন প্রাণঘাতী অস্ত্রে জনগণের